টপিকস হচ্ছে আমাদের ইনভার্সন। ইনভার্সনটা কি? ইনভার্সন হচ্ছে যে যখন যখন কোনো ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট অংশ বা খণ্ডিত অংশ বা নির্দিষ্ট কিছু জিন 180 ডিগ্রি ঘুরে আবার ওই পজিশনে বা ওই লোকেশনেই অবস্থান করবে, তখন এইরকম ঘটনাকে বলা হচ্ছে ইনভার্সন। তাহলে কোন একটা ক্রোমোজোম যে ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট জিন কোনো নির্দিষ্ট জিন বা কোনো অংশ, কোনো খণ্ডিত অংশ, ধরো এখানে দুটো জিন বিসি, এই জিনটা যখন বা এই খণ্ডিত অংশ 180 ডিগ্রি যখন ঘুরে যাবে, 180 ডিগ্রি ঘুরে যখন অবস্থান করবে, তখন তাকে বলা হচ্ছে ইনভার্সন। অর্থাৎ তার পজিশন বা লোকেশন চেঞ্জ হচ্ছে না, যে খণ্ডাংশ যে জায়গায় ছিল সেই জায়গাতেই অবস্থান করছে, শুধুমাত্র 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, অর্থাৎ তার বিপরীত ক্রম হয়ে যাচ্ছে। অর্থাৎ যে জিন অংশ বা যে খণ্ডাংশ নিচের দিকে ছিল সেই খণ্ডাংশ উপরের দিকে গেল, আর উপরের খণ্ডাংশ নিচের দিকে গেল। অর্থাৎ এখানে শুধুমাত্র জিনের লোকাসে চেঞ্জ হচ্ছে, কিন্তু টোটাল খণ্ডাংশ যে জায়গাতে ছিল সেই জায়গাতেই থাকছে। জাস্ট 180 ডিগ্রি ঘুরে যাওয়ার জন্য শুধু জিন বা অ্যালিলগুলোর কিছুটা পজিশন চেঞ্জ হচ্ছে। এই ঘটনাকে এখন ইনভার্সন বলা হচ্ছে। ইনভার্সনকে দুটো টাইপে ভাগ করা হয়েছে, দুটো টাইপ। একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন, আর একটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। তাহলে ইনভার্সনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পেরিসেন্ট্রিক আর একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। প্যারাসেন্ট্রিক ইনভার্সন কাকে বলবো? যে ইনভার্সন পদ্ধতিতে ক্রোমোজোমের কোনো খণ্ডিত অংশ খণ্ডিত হয়ে সেই জায়গাতেই অবস্থান করবে 180 ডিগ্রি ঘুরে, কিন্তু এই খণ্ডিত অংশের সঙ্গে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে না, সেন্ট্রোমিয়ার কেন্দ্রিক হবে না, অর্থাৎ সেন্ট্রোমিয়ার সহ ডিভিশন হচ্ছে না। সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে ক্রোমোজোমের যে কোনো বাহুতে তার কোনো একটা খণ্ডাংশ সেখানেই 180 ডিগ্রি ঘুরে অবস্থান করছে, তখন সেটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। কেমন এটা? তাহলে এখানে ক্রোমোজোমটা বলা হয়েছে যে বিসি জিনটা বা বিসি খণ্ডাংশ 180 ডিগ্রি ঘুরে ঘুরে যাওয়ার পর যে পজিশনটা পেল সেটা চেঞ্জ হয়ে গেল সিবি। স্যার সবুজ কালিতে লেখেন না, বুঝতে পারছি না। ব্ল্যাক কালার যদি বুঝতে পারবে না, একই রকম হয়ে যাবে। নীলটা ব্যবহার করেন, বলুন স্যার সবুজটা বাদ দিয়ে লেখা যাবে। আচ্ছা নীলটা লিখছি, দেখো বুঝতে পারছো কিনা। নীল আসছে? নীল কালি আসছে? অনেকটা বোঝা যাচ্ছে তাও। কিছু করার নেই, মানে অন্য কালি যত তোমাদের এই ক্যামেরার থেকে একটা ফ্যাক্টর কাজ করছে, শুধু ব্ল্যাক দিয়ে বলে ক্যামেরাতে প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, শুধু ব্ল্যাক করলে এই জায়গাগুলো বোঝাটা খুব শক্ত, মানে পিকচার ক্লিয়ার না হলে না ভালো লাগবে না। এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। আমি যথাসাধ্য ব্ল্যাক চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে কিছুটা এরকম ধরো দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। পেরিসেন্ট্রিকটা কেমন? পেরিসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার কেন্দ্রিক। পেরি কথা অর্থ হলো কেন্দ্রিক,
সেন্ট্রোমিয়ার কেন্দ্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার সহ যখন একটা খন্ডাংশ তৈরি হবে। তাহলে যে ইনভার্সন পদ্ধতিতে সেন্ট্রোমিয়ার সহ খন্ডাংশ তৈরি হবে, তাহলে ধরো এই পর্যন্ত অংশ, সেন্ট্রোমিয়ার সহ খন্ডাংশ হচ্ছে, তাহলে ই জিন সহধর হলো, এই খন্ডাংশটা তৈরি হলো এবং 180 ডিগ্রি রিভার্স হলো। তাহলে 180 ডিগ্রি যদি রিভার্স হয় তাহলে হয়ে যাবে এরকম, ই জিনটা উপরে চলে গেল আর সিডি নিচে চলে গেল। তাহলে ক্রোমোজোমের যে বিন্যাসটা দেখতে পাবো, এরকম, এটা হচ্ছে পেরিসেন্ট্রিক। অর্থাৎ যখন ইনভার্সনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার সহ যখন খন্ডাংশ তৈরি হবে এবং সেটা 180 ডিগ্রি ঘুরে অবস্থান করবে, তখন তাকে বলা হচ্ছে তোমার পেরিসেন্ট্রিক। এরকম হবে, ডিসি হবে, ডিসি। এটা হলো পেরিসেন্ট্রিক ইনভার্সন। পুরো এবিসিডিটা নিচে আর এফডিটা করে দিতে পারে না? আরেকবার, পুরো এবিসিডিটা বাহুটা নিচে আর এফডিটা উপরে। হ্যাঁ সেটা হতে পারে, পুরো বাহুটাও হতে পারে অনেক সময়। এটা একটা পার্ট আমি দেখালাম, মানে সেন্ট্রোমিয়ার কেন্দ্রিক হতে হবে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার কেন্দ্রিক যদি হয় পুরো বাহুটাও চেঞ্জ হতে পারে, পুরো এবিসি থেকে পুরো ই পর্যন্ত একটা পুরো সেন্ট্রোমিয়ার পর্যন্ত কেটে যেতে পারে, কেটে গিয়ে 180 ঘুরে যেতে পারে। এখানে কিছু জিনের কথা বলা হয়েছে। এবার একটা ক্রোমোজোম মানে তো সে অনেক বড়, এখানে হয়তো আমরা কয়েকটা জিন নিয়েছি, এবিসিডি এফ জি, গোটা 6-7 জিন নিয়েছি। গোটা 6-7 জিনের মধ্যে আমরা ইনভার্সনটা হয়তো দেখাচ্ছি পিকচার অনুযায়ী যে 2-3টে জিনকে ধরে করছি, কিছু খন্ডাংশ। এখানে গোটা ক্রোমোজোমের কিন্তু পুরো রিভার্স হয় না, পুরো 180 ঘুরে না, কিছুটা কিছু জিন বা খন্ডাংশ। প্রথমেই সংজ্ঞাতে বলা হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে খণ্ডিত অংশ, খণ্ড মানে তো ক্ষুদ্র অংশ, ছোট্ট একটা পার্ট, সেখানে এক বা একাধিক বা তার বেশি কিছু জিন থাকতে পারে, ঠিক আছে। এবার কথার কথা অনুযায়ী সেটা করা যেতে পারে, যেটা হতে পারে চেঞ্জ, কিন্তু অত বড় চেঞ্জ হয় না। একটা ক্রোমোজোমে তো অনেক বড় লেন্থ হয়, সেই লেন্থ অনুযায়ী তো টোটাল জিনের পরিবর্তন, ইনভার্সন ঘটে না, সাময়িক কিছু খন্ডাংশ, অল্প পরিমাণ। সেটা অল্প একটা খন্ডাংশ হলে কতটুকু হতে পারে, 2 বা 3 বা 4 বা 5 এরকম ম্যাক্সিমাম জিন হতে পারে। সেই জন্য এখানে খন্ডাংশ কথাটা উল্লেখ করা হয়েছে ইনভার্সনের ক্ষেত্রে। এবার একটা ক্রোমোজোম অনেক বড় হতে পারে, সেই অনেক বড় ক্রোমোজোমের টোটাল একটা বাহু চেঞ্জ হওয়া এখানে কিন্তু বিশেষ কথা উল্লেখ নেই, জাস্ট এখানে একটা খন্ডাংশের কথা বলা হয়েছে, সেই জন্য খন্ডাংশ অনুযায়ী আমাদের গঠনটা আছে। ওকে, এটা হলো ইনভার্সন। এখন ইনভার্সনের জন্য রেজাল্ট কি হতে পারে? ইনভার্সনের জন্য রেজাল্ট হতে পারে যে এই যে ইনভার্সনগুলো ঘটছে, এই ইনভার্সন যখন ঘটছে সেই সময় মিওসিসের যদি ক্রসিং ওভার হয়, মিওসিসের যদি ক্রসিং ওভার হয় তাহলে ইনভার্সন ঘটাকালীন, আর ক্রসিং ওভারে তো ওটাই হয়, ক্রসিং ওভারে কি হয়, প্যাকেটিন দশাতে তোমার এন্ডোনিউক্লিয়েস বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস এনজাইম ক্রোমোজোমগুলোকে কেটে দেয়,
কারণ এন্ডোনিউক্লিয়েজ এনজাইমকে বলা হয় মলিকুলার সিজার। তাহলে মলিকুলার সিজার কেটে দেয় স্বাভাবিকভাবে। কেটে দেওয়ার পরে লাইগেজ কি করে, ওই খণ্ডাংশগুলোকে জুড়ে দেয়। যেটা আমি সেল ডিভিশন চ্যাপ্টার আগে আলোচনা করেছি যে লাইগেজ খণ্ডিত অংশগুলোকে বা জিনগুলোকে যে কন্ডিশনে পায় সেই কন্ডিশনে জুড়ে দেয়। এটা একটা কন্ডিশন ইনভার্সন। যে ইনভার্সন যখন ঘটছে ওই খণ্ডাংশ ওখানে সংযুক্ত হচ্ছে। এটা প্লেন হতে পারে, ঠিক আছে, তখন তাকে আমরা ইনভার্সন বলবো না। প্লেন এমনি ঘটতে পারে যে খণ্ডাংশ যেখানে আছে সেখানে জুড়ে গেল, একই সিকোয়েন্স থাকলো, এটা তো প্লেন, একটা ক্রসিং ওভার। আবার কখন হতে পারে যে এটা 180 ডিগ্রি ঘোরা অবস্থায় ছিল, সেই অবস্থায় একে সংযুক্ত করছে লাইগেজ, তখন হয়ে যাচ্ছে ইনভার্সন। এখন এই ইনভার্সন চলাকালীন ক্রসিং ওভার যদি হয় এবং দেখা যায় খণ্ডাংশ বিনিময় হতে গিয়ে এই যে সেন্ট্রোমিয়ার কেন্দ্রিক যখন খণ্ডাংশ যখন ইনভার্সন ঘটছে, তখন দেখা যেতে পারে যে হোমোলোগাস ক্রোমোজোমের একই ক্রোমোজোমের মধ্যে দুটো সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয়ে যেতে পারে। দুটো সেন্ট্রোমিয়ার যুক্ত হয়ে যেতে পারে, যার জন্য একটা ক্রোমোজোম ডাইসেন্ট্রিক হবে, আর একটা ক্রোমোজোমে যেহেতু সেন্ট্রোমিয়ার চলে গেছে সেই জন্য সেটা অ্যাসেন্ট্রিক হবে। তার মানে ইনভার্সনের মাধ্যম দিয়ে আমরা ডাইসেন্ট্রিক এবং অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম পেতে পারি। এতে লাভ হবে না, লস। অ্যাসেন্ট্রিক যদি হয় তার ধরুন খুব একটা ক্ষতি হবে না, কিন্তু ডাইসেন্ট্রিক যখন হয়ে যায়, ডাইসেন্ট্রিক ক্রোমোজোমগুলো অ্যানাফেজ দশাতে যখন চলে যায়, অ্যানাফেজ দশাতে যাওয়ার সময় ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের আস্তে আস্তে সেন্ট্রোমিয়ারগুলো ড্যামেজ হয়ে গিয়ে ক্রোমোজোমটা নিষ্ক্রিয় হয়ে যায়। এই নিষ্ক্রিয় ক্রোমোজোম তাহলে যে জিনগুলো বহন করছে সেই জিনগুলো আমাদের শরীরের কিছু না কিছু বৈশিষ্ট্য বা কিছু প্রোটিন সিনথেসিস বা কিছু এনজাইম সিনথেসিস বা কিছু হরমোনাল ফাংশন কারো না কারোর সঙ্গে জড়িত আছে। তাহলে তার ধরুন কি হবে, সেই বৈশিষ্ট্যগুলো বা যে ধরনের প্রোডাক্টগুলো ফর্মেশন হওয়ার কথা ছিল সেই প্রোডাক্টগুলো ওই ক্রোমোজোম দ্বারা ফর্মেশন হবে না। তার দ্বারা যে জীবটা আগামীতে আসবে তার শরীরের মধ্যে বিকৃতি দেখা যেতে পারে, কিছু গঠনের বা কিছু ইন্টারনাল কিছু ত্রুটি, মেটাবলিজম সংক্রান্ত কোনো ত্রুটি, এই ধরনের ত্রুটি দেখা যেতে পারে। এটা হচ্ছে ইনভার্সনের ফলাফল। তাহলে ইনভার্সন হলে ডাইসেন্ট্রিক এবং অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম ফর্মেশন হতে পারে, যার দরুন প্রজাতিতে দৈহিক বা চারিত্রিক বৈশিষ্ট্য বা তার সঙ্গে তার দৈহিক মেটাবলিজম বা আরো কিছু রিয়াকশনের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। এটা হচ্ছে ইনভার্সন। নেক্সট হচ্ছে ট্রান্সলোকেশন।